অ্যাপ্লাই করবো অ্যাজাক্স, তখন ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাজাক্সের ইউজটা আপনারা বুঝে যাবেন। আজকে কততম সেশন? 34। আচ্ছা, মনে হচ্ছে কিছু সেশন বাড়বে। 36 ছিল আপনাদের, তাই না? 36-এ হয় মনে হচ্ছে না আপনারা কমপ্লিট করতে পারবেন। ওকে, কয়েকটা ক্লাস হয়তো বাড়তে পারে। তো আমরা আমাদের আজকের সেশনের 34তম সেশনে যেটা আর কি দেখবো, লাস্ট সেশনে আমরা যেটা আর কি হাফ ডান অবস্থায় রেখেছিলাম, বা জাস্ট বলেছিলাম যে আমরা কুপনটা ইমপ্লিমেন্ট করব কার্টে, সেটার উপরে আজকে আলোচনা শুরু করব। যেটা যে পর্যন্ত হওয়া ছিল যে আমরা আমাদের প্রোডাক্টের ডিটেলে যেতে পারছিলাম, তাই না? ডিটেল থেকে আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি চেঞ্জ করার পরও, তাই না, কোয়ান্টিটি চেঞ্জ করার পরও এই যেটা কি হয়ে গেল, কোয়ান্টিটি চেঞ্জ করে আমি অ্যাড টু কার্ট করলে সেটা কার্টেও যোগ হচ্ছিল, কার্টে আপডেট করা যাচ্ছিল, কার্ট থেকে রিমুভ করা যাচ্ছিল, টোটাল করা যাচ্ছিল, ভ্যাট ইমপ্লিমেন্ট করা যাচ্ছিল, গ্র্যান্ড টোটাল করা যাচ্ছিল। আমরা অ্যাডিশনাল কার্টে যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিভাবে কুপন অ্যাপ্লাই করা যায় কার্টে। সো লাইক একটা ছোট ফিচার যেটা পরবর্তীতে আরও কিছু অ্যাডিশনাল ফিচার আপনাকে করতে সাহায্য করবে, লাইক ট্যাক্স। ওকে, যে ট্যাক্স ক্যালকুলেশনটা আপনি কিভাবে করবেন, অ্যাডমিন প্যানেলে ট্যাক্স ক্যালকুলেট করবেন, ফ্রন্ট এন্ডে এসে সেটাকে ইফেক্ট করতে হবে। তো আমরা যদি কুপনটা অ্যাপ্লাই করি, কুপনটা যদি ভ্যালিড হয়, তাই না, যেটা করে দিতে হবে এখান থেকে সেটা মাইনাস হয়ে যাবে। টোটালের সাথে তো ভ্যাট যোগ হয়েছে, বাট কুপন যেটা ডিসকাউন্ট সেটা কি হয়ে যাবে, টোটাল থেকে মাইনাস হয়ে যাবে। সো ওই কাজটাই আমরা একটু সহজভাবে দেখার চেষ্টা করব। এই কারণে ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে আমাদের কুপন আগে অ্যাড করে নিতে হবে অ্যাডমিন প্যানেলে, এবং আমি বলে দিয়েছিলাম যে কি কি ফিল্ড সেখানে থাকবে। কুপনের একটা টেবিলও আমাদের জেনারেট করতে হবে। সো অ্যাডমিন প্যানেলটা আমরা আস্তে আস্তে করে রেডি করার চেষ্টা করি, তারপরে ফ্রন্ট এন্ড ইমপ্লিমেন্টেশনটা। ফর্মটা আছে না, ফর্মটা দেন। হ্যাঁ, অ্যাড কুপন করব আমরা। আপনারা কি জবের জন্য চেষ্টা করছেন না? কেন জব করবেন না নাকি, না বিএসসি? হুম, আচ্ছা, আমাদের কন্ট্রোলার কি ছিল? সুপার অ্যাডমিন, খুব পরিচিত নাম।
পাবলিক ফাংশন অ্যাড কুপন কোনো একটা পেজকে আমাকে ডিসপ্লে করাতে হবে পেজটার নাম কি হুম হুম আমি ফর্মটাই কিন্তু চেয়েছি কোনটা কই অ্যাড কুপন বাইরে যাচ্ছে তো এই ফর্ম কথাটা উল্লেখ করার দরকার নেই ঠিক আছে আমি কিন্তু করি না একটু খেয়াল করেছেন আচ্ছা অ্যাড কুপনটা কিভাবে করেছেন এবং কি কি ফর্ম ফিল দিতে বলেছিলাম সেটা একটু আমি দেখে নিচ্ছি পেজ থেকে আমাদের অ্যাড কি করতে হবে এটা অ্যাড কুপন আমরা যদি দেখি এখানে আমাদের নতুন একটা লিঙ্ক চলে আসার কথা সো অ্যাড কুপনে হিট করলে এই অবস্থা কেন আচ্ছা শুরু করে দিলাম এই কুপন অ্যাড কুপন হোম ড্যাশবোর্ড এগুলো কেন হ্যাঁ এটা কুপন কোড কুপন টাইপ বলেছিলাম কুপন অ্যামাউন্ট এটা কুপন অ্যামাউন্ট বলবো না ডিসকাউন্ট অ্যামাউন্ট মিনিমাম অর্ডার লেভেল ম্যাক্স অ্যাপ্লাই অফ কুপন মানে ম্যাক্সিমাম নাম্বার ক্রিয়েটেড ডেট এটা দরকার নেই তো এটা সিস্টেম থেকে নিয়ে নেবে এক্সপায়ার ডেটটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি আর পাবলিকেশন স্ট্যাটাস আচ্ছা আমরা গিফট কুপন বানাই ক্রিয়েটেড আর এক্সপায়ার দরকার নেই ম্যাক্সিমাম অ্যাপ্লাই অফ কুপন এটাও আমি বাদ দিয়ে দিচ্ছি মিনিমাম অর্ডার লেভেল এই পর্যন্ত রাখছি তো এই তিনটা ফিল্ড আমি বাদ দিয়ে নিচ্ছি দরকার নেই আচ্ছা তাহলে আমি ডেটাবেসে ফিল্ড রাখবো কি কুপন আইডি কুপন কোড কুপন টাইপ কুপন অ্যামাউন্ট মিনিমাম অর্ডার লেভেল আর পাবলিকেশন স্ট্যাটাস সো কুপন আইডি কুপন কোড কুপন টাইপ কুপন অ্যামাউন্ট মিনিমাম অর্ডার লেভেল আর পাবলিকেশন স্ট্যাটাস টোটাল 6টা ফিল্ডের আমার একটা ডেটাবেস টেবিল হবে
e-commerce batch 13, কয়টা ফিল্ড দিচ্ছি 6 গো coupon ID auto increment index আমার primary coupon code ভার্কারও হতে পারে এটা বিভিন্ন ধরনের ডিজিট হতে পারে না ভার্কারও হতে পারে সো আমি ম্যাক্সিমাম লেন্থ 20 করে রাখছি কুপন টাইপ এখানে আমরা টাইনি ইন্টিজার রাখতে পারি টাইনি ইন্টিজার লেন্থ 1 কেন রাখবো আমরা জাস্ট কুপনের টাইপটা মেনশন করব যে লাইক ফিক্সড 1 হলে ফিক্সড আর 2 হলে পার্সেন্টেজ রাইট সো দুইটা ভ্যালু আমরা এখান থেকে সেট করব এই কারণে আমরা আমাদের এই কুপন টাইপের এখানে এসে একটা কমেন্টস দিয়ে দিব দেখেন এখানে বলা হচ্ছে যে কুপন টাইপ 1 এখানে পার্সেন্টেজ ধরছি আর পার্সেন্টেজ ডিসকাউন্ট এন্ড কুপন টাইপ 2 ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট রাইট 1 আর 2 সো পার্সেন্টেজটা শুরুতে আর ফিক্সডটা শেষে কুপন টাইপ আমি এখানেও একটু অল্টারনেট করে নেই নিলাম পার্সেন্টেজ আর ফিক্সড তাহলে পার্সেন্টেজটা ভ্যালু কত 1 আর ফিক্সড এর ভ্যালু কত 2 এরপরে আমরা বলছিলাম যে কুপন অ্যামাউন্ট না বলে এটাকে আমরা ডিসকাউন্ট অ্যামাউন্ট বলবো রাইট এটা ফ্লোটেও যেতে পারে আমি 10,2 দিয়ে ডিজিট ধরে রাখছি ফ্লোট ভ্যালুতেও কুপন ডিসকাউন্ট হতে পারে পার্সেন্টেজ হলে আমি ধরুন 99 আমি বলে 9.9% ওকে অথবা ফিক্সড একটা অ্যামাউন্ট 999 টাকা আমি কি করছি ফিক্সড ডিসকাউন্ট দিচ্ছি এখানে আরেকটা কি আছে মিনিমাম অর্ডার লেভেল এটা কুপন অ্যামাউন্ট মিনিমাম অর্ডার লেভেল সো মিনিমাম অর্ডার লেভেলটা এখানে সেট করা আছে ডেটাবেজে আরেকটা ফিল্ড আসবে মিনিমাম অর্ডার লেভেল আমি মিনিমাম অর্ডারটা এখান থেকে ফ্লোট ধরে দিচ্ছি ফ্লোট এটাও আমি 10,2 তে যাচ্ছি আর ফাইনালি যেটা আছে পাবলিকেশন স্ট্যাটাস টাইনি ইন্টিজার লেন্থ 1 আমার কুপনটা আমি সেভ করার চেষ্টা করব কুপন আইডি কুপন কোড কুপন টাইপ ডিসকাউন্ট অ্যামাউন্ট টিবিএল কুপন আমার অ্যাড হয়ে গেছে এখন আমাদের এখানকার কোড লিখতে হবে পাবলিকেশন স্ট্যাটাস পাবলিশড 1 আর আনপাবলিশড 0 এই ডাটাটা সেভ করার জন্য ফর্ম থেকে নিয়ে সুপার অ্যাডমিন সেভ কুপন
পাবলিক ফাংশন সেভ কুপন। আচ্ছা, একটু ডিফারেন্ট স্টাইলে যাচ্ছে, সেটা হচ্ছে এরকম, দিস সুপার অ্যাডমিন মডেল আছে না আমাদের সুপার অ্যাডমিন মডেল, সেভ কুপন। সেভ কুপন ইনফো। আমাদের কোন মডেলটাতে যেতে হবে? সুপার অ্যাডমিন মডেলে। আমরা তো বিভিন্ন স্টাইলে কোড লিখেছি, আস্তে আস্তে করে আরেকটু ম্যাচুরিটির দিকে আমাদের যেতে হবে। পাবলিক ফাংশন সেভ কুপন ইনফো। একটু ডিফারেন্স বোঝা যাচ্ছে যে আমরা নর্মালি এর আগে যেটা করেছি যে কন্ট্রোলার থেকে মডেলে যাওয়ার সময় কন্ট্রোলারে বসেই সব ডাটাগুলো রিসিভ করেছি, একটা অ্যারেতে নিয়েছি, সেই অ্যারেটা আমরা পাস করে দিয়েছি, রাইট? বাট আমরা আমাদের কোডটাকে যদি মোর স্ট্যান্ডার্ড করতে চাই, আমরা ডাটাগুলো রিসিভ করব মডেল থেকে, নট কন্ট্রোলার। হ্যাঁ, সো এরপর থেকে আমাদের প্র্যাকটিসটা হবে কি, যত ডাটা ধরবো সব ধরবো কোথায়? মডেল। আমরা কন্ট্রোলারে যেভাবে ডাটা ধরছিলাম দিস ইনপুট পোস্ট দিয়ে, মডেল থেকে ঠিক একই স্টাইলে ডাটা ধরা যাবে। বুঝতে পেরেছেন? তার মানে আমি কন্ট্রোলারে আসলাম, কন্ট্রোলার সরাসরি আমাকে কোথায় পাঠিয়ে দিল? মডেলের কাছে। আমি মডেলে আছি, এবার অ্যারে কল করছি। বেজ ইউআরএল এর সাথে তো এখানে কোনো সম্পর্ক নেই, আছে? কোন লিঙ্ক? সেটা তো আমরা দিয়েছি না? বেজ ইউআরএল সুপার অ্যাডমিন সেভ কুপন, কন্ট্রোলার নেম ফাংশন নেম সেম। আমি সুপার অ্যাডমিনে এসে আমরা আগে যেটা করেছি, এই যে এই ডাটাগুলো কোথা থেকে ধরেছি, এখন আর সেই ডাটাটা আমি কন্ট্রোলারে ধরছি না, আমি সরাসরি কোথায় পাঠিয়ে দিচ্ছি? মডেলের কাছে। মডেলে বসে আমি ডাটাগুলো ধরবো। ফিল্ডগুলোর নাম কি? কুপন কোড, কুপন কোড, হ্যাঁ হ্যাঁ, কুপন টাইপ, কুপন অ্যামাউন্ট। এটা কুপন অ্যামাউন্ট আর ডিসকাউন্ট অ্যামাউন্ট কোনটা দিয়েছিলাম ডেটাবেজে? ডিসকাউন্ট অ্যামাউন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট। এরপর কি ছিল? মিনিমাম অর্ডার লেভেল, মিনিমাম অর্ডার লেভেল, আর সবার শেষে ছিল পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাস।
So coupon code, coupon type, discount amount, minimum order level আর publication status. এবার আমরা কি করতাম, this db insert, তাই না? insert data, টেবিলের নাম বলতে হবে না, টেবিল কুপন। এই কাজগুলো বা এই অংশের কাজটুকু আমরা কিভাবে করতাম, কন্ট্রোলারে করতাম, রাইট? এখন এটা আমরা করলাম কোথায়, মডেল। দেন এটা সেভ করার পর সে রিটার্ন করবে, সুপার কন্ট্রোলারে যাবে, এখান থেকে আমরা মেসেজ সেভ কুপন ইনফরমেশন সাকসেসফুলি বলছে, মেসেজ this session set user data color is data। তারপরে আমি কোথায় চলে যাব, অ্যাড কুপনে, তাই না? রিডিরেক্ট সুপার অ্যাডমিন অ্যাড কুপন। অ্যাড কুপনে গিয়ে আমরা মেসেজ, এটা কিন্তু খুবই বাজে একটা অভ্যাস, হ্যাঁ, এই যে এমএসজি এটা সেটা, হ্যাঁ, আমরা যা লিখবো ফুল লেন্থে লেখার চেষ্টা করব, প্র্যাকটিসেও এবং কোডিংয়েও অলওয়েজ। সো এবার কুপনটা যদি আমরা অ্যাড করি, আমরা দুই ধরনের কুপন অ্যাড করব, একটা পার্সেন্টেজ অ্যাড করব আর একটা ফিক্সড অ্যামাউন্ট অ্যাড করব। কুপন কোড, আমি কুপনকে বলছি অ্যাড কুপনে আবারও যাচ্ছি, দিয়েছি কুপন টাইপ, আমি বলছি পার্সেন্টেজ, আমার 10% এটা ডিসকাউন্ট হবে, ঠিক আছে, 10% ডিসকাউন্ট হবে। কুপন অ্যামাউন্ট আমি বলছি 10, তার মানে কি 10%, উপরে পার্সেন্টেজ দিয়েছি, নিচে 10 দিয়েছি। মিনিমাম অর্ডার লেভেল আমি বলছি মিনিমাম অর্ডার হতে হবে 5,000 টাকার, 5,000 টাকা যদি অর্ডার না হয় তাহলে আমি 10% ডিসকাউন্ট থেকে আমি দিব না। আচ্ছা, আর এই কুপনটা পাবলিশড কিনা, পাবলিশড আনপাবলিশড অবস্থায় থাকবে, তো সেভ কুপন, সেভ কুপন ইনফরমেশন সাকসেসফুলি এখানে দেখিয়েছে, একটা কুপন সেভ হয়েছে। মনে রাখবেন কোডগুলো, ওটা ছিল 121212, তাই না, 212121 এভাবে দিয়েছি। ফিক্সড অ্যামাউন্ট, এখানে আমি কত টাকা ডিসকাউন্ট দিব, রাইট? মনে করেন আমি বলছি যে 1,000 টাকা আমি ডিসকাউন্ট দিব, বাট মিনিমাম অর্ডার তার হতে হবে 12,000 টাকা, 12,000 টাকার অর্ডার হলে সে 1,000 টাকা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, এটাকেও পাবলিশডই বলে রাখছে, আমি আনপাবলিশও করে রাখতে পারি। যদি কুপন আনপাবলিশড হয় তাহলে সেটা ইমপ্লিমেন্ট করা যাবে না, পাবলিশড হতে হবে। ফার্স্ট রুলস কি, কুপনটা পাবলিশড হতে হবে। আচ্ছা, এখন কুপন দুইটা তো আমার এখানে সেভ হয়ে গেছে, কুপন টেবিলে এসে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কুপন সেভ হয়েছে।
একটা হচ্ছে 121212, তিনটা 6টা ডিজিটের, আর 21212121। কুপন টাইপ 1 আর 2 এখানে দেখা যাচ্ছে, 10 আর 1000 দেখা যাচ্ছে, মিনিমাম অর্ডার লেভেলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে, এবং পাবলিকেশন স্ট্যাটাস দুইটারই অ্যাক্টিভ। এবার আসতে হবে আমাদের ফ্রন্ট এন্ডে কুপন ইমপ্লিমেন্টেশন। আমার দুইটা কুপন আছে এবং দুটো কুপনই পাবলিশ। যদি কোনো কুপন দেওয়া হয় এখানে এবং সেটা যদি ইনভ্যালিড হয়, ফার্স্টে আমরা চেক করবো যে কুপনের সঙ্গে মিলছে কিনা, তারপরে আমরা চেক করব কুপনটা অ্যাক্টিভ কিনা, হ্যাঁ পাবলিশ বা আনপাবলিশ কিনা। তারপরে আমরা চেক করব কি আমার টোটাল অ্যামাউন্টটা কত আছে, তার সাথে আমার ডিসকাউন্ট অ্যামাউন্টটা বা ডিসকাউন্ট মিনিমাম অর্ডার লেভেলটা মিলছে কিনা। অনেক রুলস অ্যাপ্লাই করার পর আমার কুপনটা অ্যাপ্লাই হবে, বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে সেই কাজটা আমাদের এখন একটু একটু করে করতে হবে। সো সেটা করার জন্য ফার্স্টেই আমরা অ্যাপ্লাইড কুপন এ ধরনের একটা ফাংশনে চলে যাব। আমরা কুপনটা যখন নিয়ে যাব তখন কার্টে না, কই কার্ড ভিউ, বাটনের মাধ্যমে আপনি অ্যাজাক্স ফাংশন কল করবেন অন ইভেন্টে। এই যে সাবমিটে ফাংশন কল করা যায় না, বুঝতে পেরেছেন? এখানে যদি কোনো একটা অ্যাজাক্সের ফাংশন কল করি, অথবা অন ক্লিকেই আমি ক্লিকেই যদি একটা ইভেন্টের এগেনস্টে অ্যাজাক্সের ফাংশন কল করি আর এখান থেকে ডাটা নিয়ে যাই, পারবো না অ্যাজাক্স দিয়ে ইনিশিয়েট করতে আইডি ধরে? অ্যাকশন মেথড ফার্স্ট, অ্যাকশনটা আমার কি হবে, বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম কি কার্ট, অ্যাপ্লাই কুপন। সো অ্যাপ্লাই কুপন করছে,
কুপন কোড কুপন কোড কার্ট মডেল আছে হ্যাঁ কার্ট মডেল check coupon code public function check coupon code আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন প্রোগ্রামিং এর সময় অলওয়েজ এটা দরকার নেই ঠিক আছে লাস্ট লাইনের পরে যেন কোনো প্রকারের এন্টার না পড়ে আর পিএসপি সিনট্যাক্স না থাকলেও চলবে ক্লোজিং সিনট্যাক্সটা ওকে এবং অবশ্যই প্রত্যেকটা মডেলের ক্ষেত্রেও খেয়াল রাখবেন যে নিচে যেন কোনো এক্সট্রা লাইন না থাকে ঠিক আছে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনারাই ফেস করবেন সেশন ইউজ করেছেন অথবা কিছু ইকো করেছেন বা কোনো কিছুই নেই স্পেসের কারণে হেডার রিডিরেকশন এরর দেখাবে হেডার অলরেডি সেন্ট একটা নোটিফিকেশন এরর মেসেজ থ্রো করে কোনো এরর নাই বাট একটা হেডার রিডিরেকশন এরর ডিসপ্লে হয়ে যাবে রিজন কি কোনো কন্ট্রোলার বা কোনো মডেলের নিচে যদি কোনো নিউ লাইন থাকে বা এক্সট্রা লাইন থাকে যেটা ওই কোডের সঙ্গে সম্পর্কিত না আমার কার্লি শেষ হয়ে গেছে ক্লাস শেষ হয়ে গেছে বাট ক্লাসের নিচে একটা নিউ লাইন আছে সেটাই অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েট করে লাইভ সার্ভারে লিনাক্স সার্ভারে যখন আপনি প্রজেক্ট ডিপ্লয়মেন্টে যাবেন তখন দেখবেন লিনাক্স সার্ভারে গিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করছে তার মধ্যে এটা অন্যতম তো যত কাজ করবেন অবশ্যই কন্ট্রোলার মডেল ক্লাসের নিচে পিএসপি সিনট্যাক্সটা এটা দরকার নেই এবং নিচে যেন কোনো এক্সট্রা লাইনও না থাকে এটা আপনার নাম্বার অফ লাইনে যেতে পারে এই জায়গাটা গ্যাপ থাকলে কোনো সমস্যা নেই বাট নিচে গ্যাপ থাকলে অনেক বেশি সমস্যা আছে বুঝতে পেরেছেন ওকে সো এখানে এসে আমরা কুপনটা টেস্ট করার চেষ্টা করব টিবেল কুপন হয় কুপন কোড কুপন কোডের সাথে মিলে যায় এবং পাবলিকেশন স্ট্যাটাস যেন 1 হয় তাহলে আমি একটা রো রিটার্ন করে নেব কি করলাম ফার্স্টে কুপন কোডটা নিয়ে আসলাম কুপন কোডটা নিয়ে বললাম যদি কুপন কোডটা মিলে যায় এবং তার পাবলিকেশন স্ট্যাটাস যদি 1 হয় তাহলে তার ডাটাগুলো ডিসপ্লে করো বা তুলে নিয়ে আসো সিলেক্ট করো ঠিক আছে কি করেছি কুপন টেবিল থেকে কুপন কোড মিলতে হবে পাবলিকেশন স্ট্যাটাস 1 হতে হবে দেন আমি ডাটা গেট করব অ্যামাউন্টটা কন্ট্রোলারের ভেতরে গিয়ে চেক করব এই কারণে তো সব ডাটা তুলে নিয়ে আসি কুপনের কোড আমরা তুলেছি মানে স্টার মানে কি সবগুলো ফিল্ড আমরা উঠিয়ে নিয়েছি না বোঝা যাচ্ছে আচ্ছা নাইস
নাও এখন আমরা যদি কার্ড ক্লাসে যাই, সে আমাকে কিছু রেজাল্ট রিটার্ন করেছে। এখানে এসে ফার্স্টেই আমরা চেক করব যে এই কুপনটা কয়টা রুলস তাকে ফলো করতে হবে। কুপন কোড ফার্স্টে মিলতে হবে, পাবলিশ হতে হবে, মিনিমাম অ্যামাউন্টটা লেস দেন হতে হবে টোটাল অ্যামাউন্টের চাইতে, তাই না? মিনিমাম অ্যামাউন্টটা লেস দেন হতে হবে টোটালের চাইতে। এই যে টোটালটা আমি বলছি সেই টোটালের চাইতে লেস দেন হতে হবে। আর তারপরে আমরা এটা পার্সেন্টেজ কিনা বা ফিক্স কিনা সেটা জেনে আমরা কুপনের ডিসকাউন্টটা সেট করব। সো এখানে যদি আমরা রেজাল্টটা দেখি, এটা একটা কুপন ছিল তাই না? 121212 তে এটা কুপন, আমরা ডাটা কিন্তু পাচ্ছি। আবার আরেকটা কুপনও আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, নাইস। সো এবার আমরা যদি এখান থেকে এভাবে চেক করি, ইফ ডলার রেজাল্ট, এখানে কিভাবে প্রিন্ট হয়েছে একটু দেখেন। ডিসকাউন্ট অ্যামাউন্ট, মিনিমাম অর্ডার লেভেল, minimum order level is less or equal হতে হবে না, less or equal this card total। কার্ডের টোটালের থেকে যদি এটা ছোট বা সমান হয় দেন এখানে আসবে ইকো ইন ইফ। যদি এটা ভ্যালিড হয়, আমার 4 লাখ টাকার অর্ডার, সো ডেফিনেটলি এই স্টেটমেন্টটা চেক করবে এবং ইফের মধ্যে ঢুকবে এসটিডি ক্লাস কার্ড 71। আচ্ছা, আমরা এটা ক্লাস আকারে আছে, আমরা দিয়েছি কি হিসেবে অবজেক্ট আকারে আছে, আমরা অ্যারে আকারে দিয়েছি। ঠিক আছে, যেটা ভুল ছিল। আমরা ইফের মধ্যে আসছি না, দেখা যাচ্ছে না, এফটা শুধু দেখা যাচ্ছে। আমরা কিন্তু ইফের মধ্যে এসেছি, এন এফ, তার মানে আমার স্টেটমেন্টটা ট্রু হয়েছে। আমার স্টেটমেন্টটা ট্রু হয়েছে। এবার আমাদের দরকার হচ্ছে, আমরা কিন্তু ফার্স্টে দুইটা লজিক চেক করে ফেলেছি, যে কোডটা মিলে গেছে এবং পাবলিশ সেই কিন্তু উঠে আসছে, রাইট? এখানে এসে আরেকটা চেকিং দিলাম যে সে অর্ডারের চাইতে, মানে আমার টোটালের চাইতে সে ছোট কিনা, ছোট আছে মিনিমাম অর্ডার লেভেলটা। সো সেক্ষেত্রে আমি ইফের মধ্যে ঢুকলাম। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে কি ডিসকাউন্টটা, ডলার ডিসকাউন্টটা কিভাবে আমরা ক্যালকুলেট করব। তো এখানে আবার আমাকে চেক করতে হবে দুই ধরনের বিষয়, একটা হলো ফিক্সড, আরেকটা হচ্ছে কি পার্সেন্টেজ। সো ইফ রেজাল্ট
এই যে কুপনের টাইপ, কুপন টাইপ 1 কি পার্সেন্টেজ, 2 হচ্ছে ফিক্সড। if result কুপন টাইপ ইকুয়াল কত 1 হলে পার্সেন্টেজ, তাই না? তো সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্টটা কেমন হবে? পার্সেন্টেজ ডিসকাউন্ট হবে, পার্সেন্টেজ ডিসকাউন্ট হবে না? আচ্ছা, পার্সেন্টেজ ডিসকাউন্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা আমাদের ক্যালকুলেশনে থাকবে। সো ক্যালকুলেশনটা এভাবে, এখানে কিভাবে হবে, এত ডিভাইডেড বাই 100। এখন প্রথমটা হচ্ছে আমাদের এখান থেকে চেক করি যে কুপন টাইপ যদি 1 হয় তাহলে এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা, আর কুপন টাইপ যদি 1 হয়, আমি যদি বলি ডিসকাউন্ট টাইপ রেজাল্ট ডিসকাউন্ট অ্যামাউন্ট, এর সাথে কি হবে, মাল্টিপ্লাই করতে হবে কাকে? টোটালকে, তাই না? আমি যদি ডিসকাউন্ট সেট করতে চাই, আমি যদি বলি যে আমি ডিসকাউন্ট সেট করব হচ্ছে লাইক এত পার্সেন্টেজ, 10% বা 20%, তাহলে কার্ড টোটালের সাথে ফার্স্টে ডিসকাউন্ট অ্যামাউন্টটা কি হবে, মাল্টিপ্লাই হবে, আর তারপর সেটা 100 দিয়ে কি হবে, ডিভাইডেড হয়ে যাবে, আর এটাই হবে আমার পার্সেন্টেজ ডিসকাউন্ট। বোঝা যাচ্ছে? সো এটা হচ্ছে আমার ডিসকাউন্ট অ্যামাউন্ট, ওখানে 10% থাক, 12% থাক, 15% থাক, সেই হিসাবে আসবে। কার্ড টোটালের সাথে এটা কি করতে হবে, ফার্স্টে মাল্টিপ্লাই করতে হবে, 100 দিয়ে ডিভাইডেড করতে হবে, তাহলে আমার পার্সেন্টেজ ডিসকাউন্টটা আমি পেয়ে গেলাম। আর আরেকটা তো স্ট্রেট ফরওয়ার্ড, ওখানে কোনো ক্যালকুলেশন নেই। কুপন কোড যদি হয় 2, সেখানে কি পার্সেন্টেজ বানানোর কোনো দরকার আছে? সরাসরি আমরা বলবো যে ডিসকাউন্ট অ্যামাউন্ট দেওয়া আছে সেটাই কি হয়ে যাবে, আমার ডিসকাউন্ট ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। নাও এবার যেটা আমরা করব, এটা অ্যারেতে রাখবো, ঠিক আছে? ডিসকাউন্ট ইকুয়াল ডলার ডিসকাউন্ট। একসঙ্গে কি দুইটা কন্ডিশনই ট্রু হতে পারে? প্রশ্নই আসে না, তাই না? সো তারপরে আমি এই কোডটাকে ফাস্টার করার জন্য এলস ইফ সেট করতে পারি। আমি বোঝাতে পেরেছি? করা যায় না? এলস ইফ কিন্তু আমরা সেট করতে পারি। হ্যাঁ, না এলস ইউজ করলে তো আমার যদি কুপন টাইপ কোনো সময় না দেয়া থাকে বা ডেটাবেজেই সেট হয় না, তারপরে তো কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, ভুলবশত আমার কুপন টাইপ ডেটাবেজেই সেট হয় নাই, তো এলসে ঢুকে যাবে অলওয়েজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আমার ডিসকাউন্টের অ্যামাউন্টটা সেশনে সেট করলাম, তারপর এখান থেকে আমি বলে দিচ্ছি দিস সেশন সেট ইউজার ডাটা $is ডাটা, ঠিক আছে? আচ্ছা, সেশনটা সেট করে দিলাম। সেশনে সেট করার পর আমরা রিডিরেক্ট করব কোথায়? রিডিরেক্ট করব কার্ড শো কার্ড। তো সে ফেরত যাবে কোথায় আবার? শো কার্ডে। কার্ডের শো কার্ডে ফেরত যাবে। এই জায়গায় আমরা ফেরত আসবো কুপন অ্যাপ্লাই করার পর, তারপর এখানে কুপন ডিসকাউন্ট করব। সো একবার একটু চেক করে দেখি যে এখানে আসে কিনা। এখানে কিন্তু কোনো ইম্প্যাক্ট হবে না, সেশনে শুধু ডিসকাউন্টটা রয়ে যাবে। সেশনে শুধু আমাদের এই ডিসকাউন্টটা রয়ে গেছে। কারণ শো কার্ড বা কার্ড ভিউয়ে এসে আমি যে কাজটা করব সেটা হচ্ছে
কুপন ডিসকাউন্ট, এখানে সেটা প্রিন্ট হবে, বাট এই রোটা ঠিক তখন আসবে এখানে আমি ডিসকাউন্ট ইকুয়াল বলছি দিস সেশন ইউজার ডাটা, যদি ডিসকাউন্ট থাকে ইফ ডলার ডিসকাউন্ট, যদি সেশনে ডিসকাউন্ট থাকে তখন কুপন ডিসকাউন্টের এটা ডিসপ্লে হবে এবং আমরা ইকো করব কি ডলার ডিসকাউন্ট, রাইট, ডিসকাউন্টটা ইকো হবে এবং সাথে সাথে আমাদের এখানে গ্র্যান্ড টোটালও একটা ইম্প্যাক্ট আসবে, রাইট। এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে আমার টোটাল, বাট এই টোটালটা এটা কি ভ্যাট না এটা গ্র্যান্ড টোটাল? টোটাল প্লাস ভ্যাট, ঠিক আছে, এটা গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটালে ইম্প্যাক্ট করতে হবে না? এখানে এসে আমরা চেক করব যদি ডিসকাউন্ট থাকে তাহলে ইকো হবে মাইনাস ডিসকাউন্ট আর এলস, এটা বোঝা গেছে যে যদি ডিসকাউন্ট থাকে তাহলে টোটাল ভ্যাট আর মাইনাস হবে কি ডিসকাউন্ট, আর যদি ডিসকাউন্ট না থাকে তখন টোটাল আর এলস এর মধ্যে দিয়ে দিলাম। যদি অ্যাপ্লাই হয় সেই হিসেবে এটা কাজ করবে এবং রোটাও দেখা যাবে। সো আমি যদি পার্সেন্টেজ ডিসকাউন্টে যাই, এরকম একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট আছে না 10%-এর, 4 লাখ তো, তাই না? এটা তো এক্সিট করা আছে, অ্যাপ্লাই করছি, কুপন ডিসকাউন্ট কত 40,000, রাইট। এখন এই ক্যালকুলেশনটা ঠিক মতো আছে কিনা, 4,20,000 প্রথমে ছিল 4 লাখ, আমার এখানে ভ্যাট আসলো কত 15% হিসেবে 60,000, কুপন ডিসকাউন্ট পেলাম আমি কত 40,000, তাহলে আমার 60 থেকে 40 বাদ দিলে 20, 4,20,000 টাকা এখানে আসে, রাইট। আমরা কুপন পাচ্ছি, আর একটা ফিক্স কুপন ছিল। এখন যদি ফিক্স কুপনটা আমরা অ্যাপ্লাই করি, ফিক্স কুপন অ্যাপ্লাই করাতে আমার 1,000 টাকা ডিসকাউন্ট হয়েছে, আমি 1,000 টাকা দিয়েছিলাম, বোঝা যাচ্ছে? সো ওই যে বাকি যে লজিকগুলো যেটা আমি এর আগে বলেছিলাম সেটা অ্যাপ্লাই করতে হবে কোথায়, সব কন্ট্রোলারে। বাকি লজিক বলতে কতবার আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ, কতবার ইমপ্লিমেন্ট করা হয়েছে ডেটাবেজে যদি আমি এটাকে চেক করে নিই, তাই না, যে কতবার এটা অ্যাপ্লাই হয়েছে সেটা যদি আমরা চেক করি, এক্সপায়ার টাইম ডেটটা যদি আমরা এখান থেকে চেক করি, এক্সপায়ার হলে গুড, আমার আর ইমপ্লিমেন্ট করার দরকার নেই, এক্সপায়ার না হলে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই হিসেব নিকেশগুলো সব কন্ট্রোলার মডেল এবং ডেটাবেজের মাধ্যমে আমাকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব? আচ্ছা, তাহলে একটা পার্ট আমরা এখানে বুঝতে পারলাম যে কিভাবে এই কাজটা করা যাচ্ছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ শপিং। এই আপডেটের এটা দরকার নেই, কন্টিনিউ বললে আমরা এটাকে তাকে ক্যাটাগরি পেজে থাকলে ক্যাটাগরি পেজে, হোম পেজে থাকলে তাকে আমি হোম পেজে পাঠিয়ে দিব। আর চেক আউট বললে আমাদের সামনে একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। সো রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করেন সবাই একটা, ওই টেমপ্লেটের মধ্যেই রেজিস্ট্রেশন বা
চেক আউট বলে একটা পেজ আছে করা, ওইটা কেটে ফেলেন, রাইট? যে চেক আউট প্রেস করলে আমরা রেজিস্ট্রেশন পেজটা যেন দেখতে পাই। কোনটা? আমরা নতুন একটা পেজ করে ফেলেছি, চেক আউট। ওখানে কি একটার সঙ্গে কি দুটো ফর্ম আছে না, লগ ইন আর রেজিস্ট্রেশন? ওইটা এটা না? প্যানেল সিস্টেম উপর নিচে, তাহলে তো করেই ফেলা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে চেক আউটে প্রেস করলে আমাদের চেক আউট ফর্মটা আসবে। একটা জিনিস একটু ক্লিয়ার করি, একটা ই কমার্সে যদি একটা কমপ্লিট ই কমার্স করতে কিন্তু হিউজ টাইমের ব্যাপার, ছোটোখাটো অনেক বিষয়ের সঙ্গে ইনক্লুডেড। একটা ই কমার্সে কি থাকা উচিত কি থাকা উচিত না, বা এটাকে কমপ্লিট ই কমার্স যদি আমরা বলতে চাই কি কি থাকতে হয়, অ্যাডমিন প্যানেলে কি থাকতে হয়, ফ্রন্ট এন্ডে কি আসে, সব কিছু জানার জন্য বেস্ট হচ্ছে মেজেন্টো। হ্যাঁ, মেজেন্টো নামে একটা সিএমএস আছে, যেটা ইনস্টল দিলেই আপনার অ্যাডমিন প্যানেলও চলে আসে, ফ্রন্ট এন্ড প্যানেলও চলে আসে। সো তার অ্যাডমিনটা আপনারা ঘেটে ঘুটে দেখতে পারেন যে একটা ই কমার্সের মধ্যে কী কী থাকা উচিত। সো নর্মালি একটা নর্মাল যদি কমপ্লিট ই কমার্স কেউ ডেভেলপ করতে চায়, মিনিমাম অ্যামাউন্ট মানে মিনিমাম এটার কস্টিং যেটা ধরা হয় ইউকে মার্কেটে বা ইউরোপিয়ান জোনে, সেটা অ্যারাউন্ড $40,000। ঠিক আছে, মিনিমাম $40,000 চার্জ, বুঝতে পেরেছেন? তারপরে ওই প্রজেক্টগুলো কখনো কখনো ওয়ার্ডপ্রেস দিয়েও হয়। আচ্ছা, সো আর এই প্রজেক্টের পেছনে যদি একটা কমপ্লিট ই কমার্স কেউ যদি বলে যে লাইক ফ্রেমওয়ার্ক দিয়ে বানিয়ে দিতে হবে, একদম স্ক্র্যাচ থেকে কোড করে করে করতে হবে, সিকিউরিটি এনশিওর করতে হবে, তখন দেখা যায় তার চার্জটা আরও বেড়ে যায়। এখন সিএমএস দিয়ে হলে যেটা হয় যে খুব কম সময় সেটা ডেভেলপ হয়, করাই থাকে সব কিছু। আর যদি সেটা কোড করে করতে হয় সিকিউর, সেই ক্ষেত্রে যেটা হবে যে টাইম ফ্রেমটাও অনেক বেড়ে যাবে। নর্মালি একটা কমপ্লিট ই কমার্সে যদি কোনো কাজ হাতে নেয়, 3 জন ডেভেলপারের জন্য যদি সেই কাজটা অ্যাসাইন করা হয়, মিনিমাম 1 ইয়ার টাইম পিরিয়ড নেওয়া হয়, 1 বছর কমপ্লিট করার জন্য। বাট এখানে 2টা ভার্সন রিলিজ হয়, 8 মান্থে একটা রিলিজ আর 12 মান্থে ফাইনাল রিলিজ। বুঝতে পেরেছেন? সো আপনি একটু চিন্তা করেন তাহলে কত কাজ সেখানে থাকতে পারে। 3 জন ডেভেলপার, আমি যদি বলি সপ্তাহে 5 দিন করে কাজ করে, মাসে 20 দিন, 8 ঘন্টা করে যদি হয়, রাইট? প্রত্যেকেই কত ঘন্টা কাজ করছে? 160 ঘন্টা পার মাসে কাজ করছে। আমি যদি বলি যে 500 ঘন্টা পার মান্থে কাজ করছে 3 জন, আমাদের কোর্স কি 105 ঘন্টা টোটাল। ক্লিয়ার হয়েছেন বিষয়টা, যে কত কিছু এখানে থাকতে পারে। আমরা ই কমার্সের কনসেপ্টটা দিচ্ছি ইম্পর্টেন্ট কিছু মডিউল অনুযায়ী, যে মডিউলগুলো না থাকলেই নয়। একটা ই কমার্স বলার জন্য এই মডিউলগুলো আমাকে রাখতে হবে, লাইক প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যাডমিন প্যানেলে, ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ফর ডিসপ্লে, দেন কার্ট ইমপ্লিমেন্টেশনের পরে চেক আউট প্রসেস অ্যান্ড অর্ডার কমপ্লিট, আর অ্যাডমিন প্যানেলে অর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভয়েসিং। এই হচ্ছে মূল কাজ। যে কেউ যদি ই কমার্স বলতে চায় তাহলে এই 5টা বিষয় তার থাকতেই হবে। অ্যাডমিন প্যানেল থেকে প্রোডাক্ট ম্যানেজ করতে হবে, ফ্রন্ট এন্ডে এসে প্রোডাক্টগুলো সুন্দর করে ডিসপ্লে করতে হবে, কার্ড থাকতে হবে তার, চেক আউট প্রসেসটা তার থাকতে হবে, এবং অর্ডার প্রসেসিংটা তার থাকতে হবে। বাট এছাড়া যে আরও কত কিছু আছে আপনারা কিন্তু আজ করতে পারছেন, যে এই অংশটুকু আমরা কিন্তু চেষ্টা করছি যে অ্যাটলিস্ট আমাদের এই কোঅর্ডিনেটর দিয়ে যে 10টা বা 15টা ই কমার্সের উপরে ক্লাস পাচ্ছি, বা 40 ঘন্টা বা 45 ঘন্টা যেটাই বলি, এটা দিয়ে কিন্তু একটা কমপ্লিট প্রজেক্টের দিকে মুভ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। মোস্ট ইম্পর্টেন্ট যে ফিচারগুলো, সেই ফিচারগুলোই কিন্তু আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। এমন আসি পরের কথায়, সেটা হচ্ছে যে আমরা যদি এই কাজগুলো করতে পারি, বাকি কাজগুলো কিন্তু করতে পারবো। আমি বোঝাতে পেরেছি? সিমিলার টাস্ক বাট রিডান্ডেন্ট জব আছে প্রচুর একটা ই কমার্সে।
কোনো জায়গায় অনেক ডিফিকাল্টিসও আছে, কোনো ফিচার অনেক অ্যাডভান্স লেভেলের থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে বা সিনিয়র লেভেলের ডেভেলপারের ওখানে প্রয়োজন পড়তে পারে। বাট আমরা কিন্তু যখন লার্নিং স্টেজে আছেন তখন কিন্তু অনেক কমপ্লেক্স বিষয় নিয়ে এখানে আলোচনায় আনছি না। যে লাইক কার্ট, আমরা স্ট্রেট ফরওয়ার্ড কার্টে প্রোডাক্ট অ্যাড করে দিয়েছি, বাট কার্টের নিচে কোনো রিলেটেড প্রোডাক্ট নেই, বাট আপনাকে লাইভ প্রজেক্ট করতে গেলে রিলেটেড প্রোডাক্ট আপনাকে দেখাতে হবে। কার্টের প্রোডাক্টের ওপর বেস করে আপনাকে রিলেটেড প্রোডাক্ট দেখাতে হবে। কার্টে যদি একাধিক প্রোডাক্ট চলে আসে তার রিলেটেড প্রোডাক্ট আপনাকে দেখাতে হবে। কোনো প্রোডাক্ট যখন আপনি অ্যাড করবেন ওই প্রোডাক্টের কোন রিলেটেড প্রোডাক্ট সেটা আপনাকে ডেটাবেজে রাখতে হবে। আপনাকে শিপিং ক্যালকুলেশনে যেতে হবে, ট্যাক্স ক্যালকুলেশনে যেতে হবে, হিউজ বিষয় ওখানে কিন্তু চলে আসে। এবং আপনি যদি কমপ্লিট ই কমার্স বানাতে চান আপনাকে কিন্তু অনেক বেশি ম্যাচিউর হতে হবে। বলতে পারেন তাহলে আমরা কেন ই কমার্স করছি? ই কমার্স করার পেছনে মূল কারণ হচ্ছে যে এখানে সমন্বয় করা যায়, যে মিড লেভেলের কাজগুলোকে শেখানো যায়। একদম ভেরি বেসিক, আমরা ক্রুডিং যদি বলি সেটাকে আমরা বলি ভেরি বেসিক, যেটা আমরা ব্লগে করেছি এবং ছোট্ট একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। কারণ ব্লগে কিন্তু কোনো অ্যাকশন করার কোনো স্কোপ নেই যেখানে মিড লেভেলের কাজ শেখানো সম্ভব, যেটা এখানে পসিবল। ই কমার্সে যেখানে পসিবল যে মিড লেভেলের কিছু টাস্ক আপনাদের দেখানো সম্ভব, কারণ এখানে অনেক ফিচার আছে যেটা অনেক জটিল বা টপ লেভেলের বা আমি বলবো যে হায়ার লেভেলের কোডিং আপনাকে করতে হতে পারে, সেটাও কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আসবে না, বা আসলেও আপনারা অনেকেই কিন্তু সেটা ধরতে পারবেন না। বিষয়টা বোঝা যাচ্ছে? এই কারণেই কোর্সের এই লেভেলে এসে আমরা ই কমার্স নিয়ে আলোচনা করি, যাতে কিছুটা মিড লেভেল আলোচনা করা সম্ভব হয় এবং ফ্রেমওয়ার্কের উপরে মোটামুটি দখল চলে আসে। মূল টার্গেটটা কিন্তু ফ্রেমওয়ার্ক শেখানো, কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করা নয়। আমরা যদি প্রজেক্ট কমপ্লিট করতে চাইতাম তাহলে ওই দেখা যেত ব্লগ করতাম কমপ্লিট, ডাবল লেয়ার ব্লগ করতাম, অথবা একটা নিউজ পোর্টাল করতাম যেটা হয়তো কমপ্লিট হয়ে যেত। টার্গেটটা কি? যদি আমরা ব্লগ বা নিউজ পোর্টাল করতাম ওখানে কিন্তু নতুন নতুন ফিচার বা ফ্রেমওয়ার্কের যে লাইব্রেরিগুলো আছে সেগুলো ইনক্লুড করা বা ইন্টিগ্রেট করা সম্ভব হতো না। লাইক আমি ইমেল লাইব্রেরি হয়তো ইউজ দেখাতাম না, আমি হয়তো কার্ট লাইব্রেরির কোনো ইউজ এখানে দেখাতাম না, ফাইল আপলোডের কোনো লাইব্রেরির ইউজ হয়তো দেখানো সম্ভব হতো না। বিষয়টা বোঝা যাচ্ছে যে ই কমার্স আনার পেছনেই মূল কারণ হচ্ছে ফ্রেমওয়ার্কের ম্যাক্সিমাম লাইব্রেরিগুলো যেন আমরা এটাকে ইউজ করতে পারি, ফ্রেমওয়ার্কটাকে যেন আমরা ধরে ফেলতে পারি, সেজন্যই কিন্তু এটাকে নিয়ে আসা। আর যখন শেষ হবে তখন কিন্তু এটাকে আমরা কমপ্লিট ই কমার্স বলতে পারবো না। ওকে, কারণ একটা ই কমার্সকে কমপ্লিট বলতে হলে অনেক কিছু এখানে প্রয়োজন আছে। এই জন্যই বললাম যে একটা ই কমার্সে কি থাকা দরকার আর আছে সেটা যদি আমরা জানতে বা বুঝতে চাই আমরা মেজেন্টি ইনস্টল করে দেখি। ওকে, মেজেন্টি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা পেস্টাশপ অথবা ওয়েস্ট কমার্স, ওপেন কার্ট, এক্স কার্ট নামে সিএমএস আছে, এগুলো একটু ইনস্টল করে দেখি যে অ্যাডমিন প্যানেলে কত ফিচার আছে। তাহলে কিছুটা ধারণা আপনাদের তৈরি হবে যে একটা কমপ্লিট ই কমার্স বানাতে গেলে কত সময়ের দরকার এবং কত বেশি ফিচার এখানে ইন্টিগ্রেট করতে হবে। বুঝতে পেরেছেন? ওই যে ই কমার্সের কয়েক পদের আছে বললাম না। এখন আমি যদি বলি কেউ যদি ই কমার্স সম্পর্কে কোনো ধারণা না থাকে, আমি তাকে এক্সকার্ট অথবা মেজেন্টা ইনস্টল করে প্রোডাক্টটা চেঞ্জ করে দিয়ে দিলাম, এই প্রোডাক্ট তার কাছে ছিলাম, ইমেজ চাইলাম, সে আমাকে দিয়ে দিলাম, এই প্রোডাক্ট আপলোড করে সব কিছু ঠিকঠাক করে দিয়ে দিলাম। আমার ডেভেলপ করতে সময় লাগবে ম্যাক্সিমাম 5 days, আর প্রোডাক্ট ম্যানেজ করতে সময় লাগবে ম্যাক্সিমাম 5 days। 10 days আপনার প্রজেক্ট ডান, রাইট? সো আমি এখানে অনেক ধরনেরই চার্জ করতে পারি। আপনাকে যদি বলি যে আপনি একটু বোকাশোকা, আপনাকে আমি বললাম যে 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা লাগবে, বোঝা যাচ্ছে? বাট ক্লায়েন্ট যদি সচেতন হয়, ক্লায়েন্ট যদি বলে দেয় যে না আমাকে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাকে ফ্রেমওয়ার্কটা প্রজেক্টটা বানিয়ে দিতে হবে, তখন আলাদা করে চিন্তা করতে হবে। বুঝতে পেরেছেন? যারা ম্যাচিউরড কাস্টমার তারা যদি সিএমএস দিয়ে কোনো ই কমার্স চায়, এটা 40,000 থেকে 1 লাখের মধ্যে আপস অ্যান্ড ডাউন হয়। 40,000 থেকে 1 লাখের মধ্যে। লাইক সিএমএস দিয়ে সে জানে যে এটা বানাতে কত সময় লাগবে আর এটা ম্যানেজ করে দিতে তার কত সময় লাগবে। বাট যদি সিএমএস ছাড়া সে প্রজেক্ট চায়, সে জানে যে এটার বাজেট কত হতে পারে। আমাদের দেশে যে ম্যাক্সিমাম ইয়েগুলো ই কমার্সগুলো দেখেন ম্যাক্সিমামই সিএমএস দিয়ে করা, বাজেট ভেরি লো। আর বাইরের দেশগুলোতেও সিএমএস এর ইউজ আছে, বাট তারা বিজনেস স্টার্ট আপে এটাকে ইউজ করে। বিজনেস যখন শুরু করছে তখন এটা তারা সিএমএস দিয়ে শুরু করে, যাতে ফার্স্ট টাইম ইনভেস্টমেন্টটা কম থাকে।
যাতে যাতে এটা যদি লস প্রজেক্টও হয় কমের উপর দিয়ে যায়, বুঝতে পেরেছেন? যে লাইক সে বললো যে $500 অথবা $800 অথবা $1000 দিয়ে একটা ই কমার্স বানিয়ে নিল, বিজনেস শুরু করলো, শুরু করার পর যদি সেটা ক্লিক করে তাহলে সে সেটাকে তার মতো করে গুছিয়ে নিল, বুঝতে পেরেছেন? আমাদের দেশেও এটা হয়েছে যে বড় বড় যে ই কমার্সগুলো আছে প্রথমে তারা সিএমএস দিয়ে শুরু করেছে, যখন ক্লিক করেছে তখন তারা তাদের মতো করে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানিয়ে নিয়েছে, বুঝতে পেরেছেন? সো এক্ষেত্রে বলা যায় যে ই কমার্স 40,000 টাকারও হতে পারে, 40 লাখ টাকারও হতে পারে, বুঝতে পেরেছেন না? আচ্ছা আচ্ছা, সো আমরা শো কার্টে বা কার্ড ভিউয়ে চেক আউট যেটা আছে এটা আপাতত আমরা বেস ইউআরএলটাই দিয়ে রাখি। বেস ইউআরএল চেক আউট কাস্টমার রেজিস্ট্রেশন। খেয়াল করেছেন আমার কন্ট্রোলারটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে, কি আসছে? চেক আউট। নিউ থেকে একটা পিএসপি ক্লাস নিয়ে নিচ্ছি। চেক আউট নামে একটা ক্লাস নিচ্ছি। এক্সটেন্ড করছি সিআই কন্ট্রোলারে। পাবলিক ফাংশন কাস্টমার রেজিস্ট্রেশন, চেক আউট নামে ফর্মটা করেছি। এখানে তো আগে থেকেই চেক আউট পেজটা আছে, কে রেখেছিল বলেন নাই কেন? হ্যাঁ করাই ছিল, আমরা তো আধা ঘন্টা লস করলাম কেন তাহলে? যদি আমরা ভেঙে নিতে পারি তাহলে আমরা চেক আউট পেজটাকে ইউজ করছি। চেক আউট তাহলে দেখেন আমরা যদি চেক আউট বলি তো অ্যাডমিন প্যানেল না, তো চেক আউটটা কি শুরুতেই আছে না? এটা এভাবে আছে কেন? হ্যাঁ আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছে। আচ্ছা এটা কি নামে আছে?
মেইন কন্টেন্ট নামে না? আমাদের ফন্টেন মাস্টারের নাম কি? শুধু মাস্টার? আচ্ছা, এখানে ক্যাটাগরিগুলো তারপর ইয়েগুলো দিয়ে দিতে হবে, তাই না? এটা কি মেইন কন্টেন্ট? এই যে বিলিং ডিটেলস, হ্যাঁ জাস্ট ইয়ে করা, ডেলিভারি ডিটেলস, ডেলিভারি মেথড, কনফার্ম অর্ডার। চেক আউটে এসে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ করব, এখানে একবারে করব না, ভেঙে ভেঙে করব যাতে আমরা বুঝতে পারি। হুম, ওইটার মধ্যে আছে না? আলাদা করা আছে, গুড। তাহলে ওইটা চেক করি। এই অবস্থা কেন? এটা ভেঙে গেছে কেন? এটা কি মাই অ্যাকাউন্ট? উপরে তো আছেই, এটা জায়গা না পাওয়ার কারণে ভেঙে গেছে। মাই অ্যাকাউন্ট না এটা? তাও তো ফিক্সড হয়ে আছে। বক্স কন্টেন্ট ফিক্সড। রুবেল, এটা তো বুটস্ট্র্যাপের, সো এখানে কি হবে? এই যে দুইটা ফর্ম আছে এখানে দেখতে পাচ্ছি, আমি পুরোটা যদি দখল করতে চাই, এই ডিফটা কোথায় গিয়ে শেষ হয়েছে? এখানে গিয়ে শেষ হয়েছে, এই ডিফটা শেষ হয়েছে এখানে গিয়ে।
এটা পরে দেখব, ছোট হয়ে গেছে কিছুটা, আমার রাইট কলামের দরকার নেই, রিমুভ। এখন এইটাকে বড় করার কি উপায় আছে? কোনটা? কই ডিভ? কোনো কলাম দেখছি না তো। এটার মধ্যেই আছে, এই যে প্রবাবলি কিছুই নাই, বক্স কন্টেন্ট ফিক্সড বলা হচ্ছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, হ্যাঁ, বাট যাই হোক, আমি এটাকে ইউজ করছি, এটাকে ইয়ে করে নিয়ে আসতে হবে, সাবমিট করি। আচ্ছা, সাবমিট হচ্ছে আলটিমেটলি, বাট এটা বাইরে চলে আসছে কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে কাস্টমার রেজিস্ট্রেশনে আমরা যেটা করব আর কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি, এগুলো আমরা নিব। বাট এখানে আমাদের অ্যাডিশনাল কিছু ফিল্ড নেওয়ারও দরকার আছে। এক জিপ কোড আছে এখানে, আচ্ছা পোস্ট কোড আছে, সিটি, কান্ট্রি আছে। ওকে, নাইস। তো আমরা যদি এই ফর্মটা ইউজ করি, এখানে আমাদের অ্যাজাক্সের ইউজ হবে। এখানে বেশ কিছু কাজ আছে, এটা একটু বলে নেই যে কি কি কাজ করতে হবে। যখন এখান থেকে কোনো ইউজার রেজিস্ট্রেশন করবে, সঙ্গে সঙ্গে তার কাছে একটা ইমেল চলে যাবে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। যদিও ই কমার্সের রেজিস্ট্রেশন ফর্ম থেকে অ্যাক্টিভেশন ইমেল পাঠানো হয় না, বাট আমরা ইমেল সেন্ড করা শিখব, এবং কিভাবে লিঙ্ক পাঠাতে হয় সেটা শিখব, এবং লিঙ্ক ক্লিক করে কিভাবে অ্যাক্টিভ করাতে হয় সেটা শিখব। এই কারণে আমরা এখান থেকে রেজিস্ট্রেশনের সময় একটা ইমেল ফায়ার করব। ওকে, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখানে যখন ইমেল অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেসটা অ্যাজাক্স দিয়ে চেক করব যে ওই ইমেল অ্যাড্রেসটা ডেটাবেজে এক্সিস্ট করে কিনা, তার মানে এই ইউজারটা আগে থেকেই আমার কাস্টমার হিসেবে আছে কিনা। ঠিক আছে, সেই বিষয়টা আমাদের একটু চেক করতে হবে। সো ফ্ল্যাট সেভ করার কাজটা তো আমরা করতেই পারি, যে রেজিস্ট্রেশন করলাম, তারপরে আমি এই পেজে আসলাম, তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে গেলাম, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি শিখেছি। বাট এখন আমাদের শিখতে হবে কি, কিভাবে ইমেল সেন্ড করতে হয়, কিভাবে ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাজাক্সের ইউজ করতে হয়। ওকে, তো ফার্স্টে যেটা আছে, সেভ করার আগেই আমরা যেটা করব যে আমি ইমেলটা অ্যাজাক্সের মাধ্যমে চেক করা যায় কিভাবে সেটা নিয়ে কাজ করব। ওকে, আজকে তাহলে যদি আমরা অ্যাজাক্সকে এখানে ইউজ করতে চাই এই ফর্মের মধ্যে, অ্যাজাক্সের একটা ফাংশন আছে না, অ্যাজাক্সের যে কোডটা আছে সেটা আমরা ইউজ করতে পারি।
আচ্ছা, অ্যাজাক্সটাকে আমরা ইউজ করব, আর তার আগে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে আরেকটু ছোট্ট কাজ করতে শিখবো। এই ড্রপডাউনে কান্ট্রি আনার যে কাজটা এর আগে কি করেছি আমরা? আচ্ছা, কান্ট্রি জেএস নামে কোনো একটা ফাইল দেওয়া হয়েছে আপনাদের? কান্ট্রি জেএসটা একটু দিয়ে দেন। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করছি জেএস এর মধ্যে। নতুন করে এই জাভাস্ক্রিপ্টটা দিচ্ছি country.js। আমরা জেএস ফাইলের ইউজ দেখেছি, তাই না? আচ্ছা, মানে এই কোডটাকে আমি আপাতত অ্যাডিশনাল কিছু কোড আছে সেগুলোকে স্টেট দিয়ে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এখানে দেখেন একটা অ্যারে তৈরি করা আছে। জাভাস্ক্রিপ্টের এটা একটু ডিফারেন্ট স্টাইল। এটা হচ্ছে অ্যারে নেম। আমরা নর্মালি অ্যারে কিভাবে তৈরি করি? var অ্যারে ইকুয়াল নিউ অ্যারে বলে আমরা অ্যারে ডিক্লেয়ার করে নিই না, এবং অ্যারের মধ্যে ডাটা রাখি। এভাবে জাভাস্ক্রিপ্টে এই স্টাইলেও অ্যারে ডিক্লেয়ার করা যায়। যে var country ইকুয়াল ব্র্যাকেট কার্লি স্টার্ট হয়েছে, রাইট? তারপরে স্ট্রিং সাইনের মধ্যে এটাকে বলা হয় কি, আর কোলনের পর যেটা আছে সেটাকে বলা হয় ভ্যালু। এগুলো হচ্ছে ইন্ডেক্স বা কি। ইন্ডেক্সগুলো কোটেশনের লেফট সাইডে থাকবে, মানে কোলনের লেফট সাইডে থাকবে, আর রাইট সাইডে থাকবে কি তার ভ্যালুগুলো। সো এভাবে আমরা লিস্ট করেছি প্রত্যেকটা কান্ট্রিকে, রাইট? তারপরে এখানে যে ফাংশনটা কল করা হয়েছে একটু খেয়াল করেন ফাংশনটা কিভাবে এক্সিকিউট করা। ফাংশনটা যখন কল করা হয়েছে আমরা ফরিন অ্যারে নিয়ে লুপ নিয়ে কথা বলেছি না, জাভাস্ক্রিপ্টের ফরিন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ফরিন দেখিয়েছিলাম। সো ফরিনে কি করে, কি ইন কান্ট্রিজ একটা করে ইন্ডেক্স বের করে নেয়, রাইট? একটা করে ইন্ডেক্স কান্ট্রি অ্যারে থেকে বের হয়ে যাচ্ছে। তারপর ডকুমেন্ট রাইট করে অপশনের ভ্যালুর মধ্যে কি যাচ্ছে, কিগুলো, আর দুইটা অপশনের মাঝখানে কি যাচ্ছে, কান্ট্রি কি মানে কি, কান্ট্রি বিডি মানে কি বাংলাদেশ, কান্ট্রি ইউএস মানে কি ইউনাইটেড স্টেট, দুইটা অপশনের মাঝখানে থাকছে। হ্যাঁ, কান্ট্রি কি। আচ্ছা, অনেক কিছু হয়ে গেছে। সো আমি যদি এই ফাংশনটা কল করি তাহলে আমরা আমাদের যে ড্রপ ডাউনটা এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ম্যানিপুলেট করতে পারি। এবং জাভাস্ক্রিপ্টে থাকলে ফ্যাসিলিটি কি বা অ্যাডভান্টেজ কি, জাভাস্ক্রিপ্টে যদি আমার ওই কান্ট্রি লিস্টটা আমরা বানিয়ে রাখি, আমাদের প্রজেক্টে 10 জায়গায় ইউজ করলে 10 জায়গায় কল করে দিতে পারবো, রাইট? আমার প্রজেক্টে কি HTML এর মধ্যে আমাকে 250 লাইনের অ্যাডিশনাল কোড লিখতে হবে না। যদি কোনো কান্ট্রি অ্যাড করতে হয় 10 জায়গায় আমাকে অ্যাড করতে হবে না, এক জায়গায় অ্যাড করলেই হয়ে যাবে। সো জাভাস্ক্রিপ্ট শুধু ইন্টারঅ্যাক্টিভনেসের জন্যও কাজ করে না, কোড রিইউজ করতেও, বিশেষ করে HTML এর কোড রিইউজ করার ক্ষেত্রেও আমরা জাভাস্ক্রিপ্টের ইউজ করতে পারি। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো ফার্স্টে আমরা আমাদের প্রজেক্টের রুটে মাস্টার, আমাদের যে মাস্টারটা আছে অ্যাপ্লিকেশন ভিউজ, মাস্টারের সাথে জেএস এর মধ্যে আমরা কি দিয়েছি, কান্ট্রি জেএসটা অ্যাড করে নিলাম, ঠিক আছে, মাস্টারের মধ্যে। এরপর চেকআউটের পেজটাতে এসে কান্ট্রি জেএস এর যে ফাংশনটা আছে প্রিন্ট কান্ট্রি অপশনস,
এই ফাংশনটা চেক আউটের এই যে ড্রপ ডাউনটা আছে স্ক্রিপ্ট টাইপটা হচ্ছে আমার টেক্সট জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ক্লোজ ফাংশন কলিং প্রিন্ট কান্ট্রি অপশনস এবার চেক করি সবকিছু যদি ঠিক থাকে আমাদের এই ড্রপ ডাউনটা ম্যানিপুলেট হয়ে যাবে হ্যাঁ এসেছে তোমার কান্ট্রি ড্রপ ডাউনটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পেরেছেন তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ড্রপ ডাউন লিস্টটা আমরা তৈরি করে নিলাম আর কি এবং এটাকে আমরা বারবার কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে এখন ইউজ করতে পারবো সো কাস্টমার সাইন আপে আমরা ইউজ করতে পারবো শিপিং অ্যাড্রেসের সময় আমরা ইউজ করতে পারবো রাইট আবার যদি অ্যাডমিন প্যানেলে কোথাও আমরা অর্ডার এডিট করতে চাই কাস্টমারের কান্ট্রি চেঞ্জ হয়ে যায় সেখানে আমরা ইউজ করতে পারবো সো আমাদের প্রজেক্টে যত জায়গায় প্রয়োজন পড়বে আমি জাস্ট এই জাভাস্ক্রিপ্টের ফাংশনটা কল করলেই কি হবে আমরা ওই লিস্টটা পেয়ে যাব কান্ট্রি লিস্টটা পেয়ে যাব আচ্ছা যেটা আমি বলছিলাম যে ইমেল অ্যাড্রেসটা যদি আমরা চেক করতে চাই ইমেল অ্যাড্রেসটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যাজাক্স এর মাধ্যমে চেক করতে পারি ফার্স্টেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে দেখেন আমরা অ্যাজাক্স যে র কোড করে শিখেছিলাম সেই অ্যাজাক্সের ওই কোডটাই একই ফাংশনটাই মেক রিকোয়েস্ট ফাংশনটা আমি এখানে রেখে দিয়েছি আমি বলছি যে কোনো একজন কাস্টমার যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছে বা যাবে আমি তার ইমেল অ্যাড্রেসটা সার্ভারের কাছে পাঠিয়ে দিব সার্ভার চেক করবে যদি সার্ভার চেক করে ডেটাবেসের ভেতরে খুঁজে পায় তাহলে বলবে অলরেডি এক্সিস্ট আর যদি খুঁজে না পায় আমাকে বলবে কি অ্যাভেলেবেল রাইট সো আমরা যদি সার্ভার পর্যন্ত এই ইমেল অ্যাড্রেসটা পাস করতে চাই আমার টার্গেট হচ্ছে আমি ইমেল অ্যাড্রেসটা দিব দেওয়ার পর কার্সর যখন সরিয়ে নিব ট্যাব দিলে সরে যাবে না অথবা আমি কার্সরটা এখানে ক্লিক করলে সরে আসবে না ট্যাব দিলে অথবা ক্লিক করলে সরে আসবে ইনপুট বক্স থেকে সরে আসবে এটাকে বলা হয়ে থাকে অন ব্লার হ্যাঁ সো অন ব্লারে যখন আমরা যাব তখনই এই ইনপুট বক্সের মধ্যে যে ডাটাটা আছে সেটাকে আমরা কন্ট্রোলারের কোনো একটা ফাংশনের কাছে পাঠাবো ওই ফাংশনটা ডেটাবেসে চেক করবে চেক করার পর সে আমাকে অ্যাভেলেবেল বলবে অথবা অলরেডি এক্সিস্ট বলবে বাট এই রিকোয়েস্ট প্রসেসটা হবে অ্যাজাক্সের মাধ্যমে আগে যে কাজটা করতাম কোনো একটা সার্ভার পেজটা এখন কি হয়ে যাবে আমার কন্ট্রোলারের ফাংশন সেটা বুঝতে পারছেন সো আমি যদি আমাদের এই ফাংশনটা এই যে ইমেল অ্যাড্রেসের এখানে এসে আমি যদি বলি অন ব্লারে আমি একটা ফাংশন কল করেছি মেক রিকোয়েস্ট দিস ডট ভ্যালু আর লাইক res এখানে ডাটা রিটার্ন হবে এইটিডিতেই একটা স্প্যান আসবে যার আইডি আমি বলছি res সেটা বোঝা যাচ্ছে আচ্ছা এখন মেক রিকোয়েস্টে দিস ডট ভ্যালু যখন আমি বলেছি দিস ডট ভ্যালু মানে ইনপুট বক্সের ভ্যালু সো আমার অ্যাজাক্সে যে ফাংশনটা মেক রিকোয়েস্ট গিভেন টেক্সটের মধ্যে সেটা চলে আসবে রাইট আমরা কিভাবে অবজেক্ট তৈরি হচ্ছে না হচ্ছে সেটা তো অনেক আগেই বুঝেছি অ্যাজাক্সের ক্লাসে রাইট সো আমরা একটু চেক করে দেখি যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে পাচ্ছি কিনা
দেখেন আমি ট্যাব দিয়েছি, সরাসরি অ্যালার্ট করছে, তার মানে আমি জাভাস্ক্রিপ্টে ইমেল অ্যাড্রেসটা পেয়েছি। এইবার আমার কাজটা হচ্ছে সার্ভার পেজের কাছে আমার রিকোয়েস্টটা পাঠানো বা গিভেন টেক্সটটা পাস করা। ওকে, সার্ভার পেজটা ডিরেক্ট কোনো ফাইলের নাম হবে না, এখানে হবে কি ডিরেক্ট কোনো ফাইলের নাম হবে না, এখানে সরাসরি বসবে ইকো বেজ ইউআরএল। এই কাজটা সম্ভবত হাসান পারে নাই। কন্ট্রোলারের নাম চেক আউট, তাই না? অ্যাজাক্স ইমেল চেক। কি আপনারা গেস্ট বুক বানিয়েছেন না? না, আপনারা কি গেস্ট বুক বানিয়েছেন? শেষ কি করেছেন আমাকে একটু দেখাবেন। অ্যাজাক্স ইমেল চেক, তারপরে স্ল্যাশ দিয়ে আমি পাঠিয়ে দেবো কি গিভেন টেক্সট। এটা হলো কি বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম, এটা ফাংশনের নাম, আর এটা কি হবে তার প্যারামিটার। জাভাস্ক্রিপ্টে তো কনক্যাট করে দিতে হয়, প্লাস করে দিতে হয়, তাই না? আর এটা হচ্ছে চেক আউট হচ্ছে আমার কন্ট্রোলার, অ্যাজাক্স ইমেল চেক হচ্ছে আমার ফাংশন। সো আমি চেক আউট কন্ট্রোলারে যাচ্ছি এবং চেক আউট কন্ট্রোলারে গিয়ে একটা পাবলিক ফাংশন লিখছি অ্যাজাক্স ইমেল চেক। এর মধ্যে কি চলে আসবে ইমেল অ্যাড্রেস, তাই না? আমার ইমেল অ্যাড্রেসটা চলে আসবে। এখন আমার ইমেল অ্যাড্রেসটা যদি এখানে ইকো করে দেই, তাহলে এটাই তো আবার রেসপন্স আকারে চলে যাবে। এটা রেসপন্স করবে না, এটাই কিন্তু রেসপন্স আকারে চলে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু এটা গেট, গেট কি করে ইউআরএল থ্রুতে ডাটা পাঠায়, আর অ্যাজাক্স কি অ্যাসিনক্রনাস প্রসেসে যায়, সেটাকে বোঝা যায় না এটা কিভাবে যাচ্ছে কিভাবে আসছে, আমরা কিন্তু বুঝতে পারি না যে কিভাবে ডাটাটা যাচ্ছে। এখন যে প্রবলেমটা হবে, একটা জিনিস খেয়াল করেন, স্ট্যাটাসটা আমরা কি পাচ্ছি বা রেডি স্টেট কি পাচ্ছি। যখনই কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব, ইমেল অ্যাড্রেসটা গেছে, ইমেল অ্যাড্রেস দিলাম, রেডি স্টেট কত 01 তো আগেই হয়, 2 3 4 আসে। বাট ওই রেসপন্সটা কি এসেছে? রেসপন্সটা আসলে তো ইমেল অ্যাড্রেস এখানে দেখানোর কথা, কারণ স্প্যানের মধ্যে দেওয়া আছে না। একটু খেয়াল করেন, আমি যে আরইএসটা পাঠিয়েছি তার নাম কি, আরইএসটা কি অবজেক্ট আইডির মধ্যে আছে, আর অবজেক্ট আইডির মধ্যে আমার রেসপন্স টেক্সটটা দেওয়া আছে। তার মানে আমার এই ইমেল অ্যাড্রেস ওই এই ইমেল অ্যাড্রেসে স্প্যান আরইএস এর মধ্যে কিছু একটা চলে আসার কথা। ইন হিয়ার এই ডটেড এর এখানে কি রিপ্লেস হওয়ার কথা, ওই ইমেল অ্যাড্রেসটা রিপ্লেস হওয়ার কথা, বাট কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা একটু স্ট্যাটাসটা চেক করি যে কি স্ট্যাটাস হলো, কি স্ট্যাটাস হলো সেটা আমরা একটু চেক করি। রেডি স্টেট তো ঠিক আছে, স্ট্যাটাসটা যদি একটু দেখি, আচ্ছা এটাকে রিলোড দিয়ে নিতে হবে পেজটাকে। কি আসে 400, 400 মানে কি অ্যাবনর্মাল কেস এরর, 404 এরর, এটা এররও হয় নাই, এমন কিছু এমন একটা কেস অ্যারাইজ হয়েছে অ্যাজাক্স নিজেও বুঝতে পারছে না যে কি করবে, সেটা বুঝতে পেরেছেন। রিটার্ন করবে 200 অর 404। 404 মানে কি আমি যে ফাংশনের কাছে পাঠিয়েছি সে ফাংশনটা খুঁজে পায় নাই, বাট সে কিন্তু 404 রিটার্ন করে নাই, সে রিটার্ন করেছে কি 400। ওকে,
আরেকটা জিনিস আছে যে যদি সে রিটার্ন করতো 200 তাহলে আমি বুঝতে পারতাম সবকিছু ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা নর্মালি দেখা যায় যখন আমরা গেট ইউজ করি আর গেটের মাধ্যমে কোনো ইউআরএল সেন্ড করি, ইউআরএলে যদি কোনো ক্যারেক্টার ডিসঅ্যালাউড থাকে তখন অ্যাজাক্স 400 রিটার্ন করে। ডিসঅ্যালাউড কোনো ক্যারেক্টার ইউআরএল এর মধ্যে কোনো অনেক সময় অনেক ক্যারেক্টারই অ্যালাউ করা হয় না, যে লাইক প্লাস, @, রাইট? এছাড়া আরও বেশ কিছু সাইন আছে, হ্যাশ, এই সাইনগুলো ইউআরএল এর মধ্যে, টিল্ড, এই সাইনগুলো ইউআরএল এর মধ্যে যায় না। আর এটা ইউআরএল এর মধ্যে দেয়া মানে কি অ্যাবনর্মাল ক্যারেক্টার্স, বাট আমাদের কিন্তু এই @ পাস করতেই হবে, আদারওয়াইজ আমি ইমেল অ্যাড্রেসটা কি পাস করতে পারবো? তাহলে আমাকে ফোর্স করে ইউআরএল এর মধ্যে @ যেন সাপোর্ট করে সে ব্যবস্থা করতে হবে। সো কি সাপোর্ট করবে কি সাপোর্ট করবে না বা কোন কোন ক্যারেক্টারগুলো ইউআরএল সাপোর্ট করবে তার একটা কনফিগারেশন আছে কোডিগনেটর ফ্রেমওয়ার্কে, ঠিক আছে? সো ওই জায়গাটাকে আমাদের কাজ করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো, তাহলে কি আছে অ্যালাউড ক্যারেক্টার্স, তাই না? কনফিগের মধ্যে, অ্যাপ্লিকেশন কনফিগের মধ্যে config.php তে আমরা যদি সার্চ দেই Ctrl+F অথবা ক্যারেক্টার্স, এই যে পারমিটেড ইউআরআই ক্যারেক্টার্স, লাইন নাম্বার 161 এ কি কি আছে? স্মল a to z, ক্যাপিটাল A to z, টিল্ড, পার্সেন্টেজ, ডট, আন্ডারস্কোর, হাইপেন, এগুলো সব অ্যালাউড। একই ওয়ার্ডের ভেতরে এইগুলো অ্যালাউড, আর দুটো ওয়ার্ডের মাঝখানে আমরা হাইপেন অ্যালাউ করছি, সেটা বুঝতে পারছেন? আচ্ছা, এর সাথে যদি আমি মনে করেন এখানে অ্যাড করে দেই, যে একই ওয়ার্ডের মধ্যে আমার সাইন আসতে পারে, কারণ ইমেল অ্যাড্রেসে সাইন ছাড়া ইমেল অ্যাড্রেস হবে না, বুঝতে পেরেছেন? এই যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন, এটা দুইটা ওয়ার্ডের মাঝখানে, এখানে অ্যাড করা মানে দুইটা ওয়ার্ডের মাঝখানে বসবে, এটা বুঝতে পেরেছেন? না, স্ল্যাশের এই পাশে ইউজ করার অর্থ হচ্ছে একই ওয়ার্ডের মধ্যে। তাহলে এইবার যদি আমরা কোনো ইমেল অ্যাড্রেস দেই, ট্যাব দেই, 200 এসেছে, তার মানে ওকে, রাইট? দেন প্রেস করি 200 200 200 রেসপন্স, ওই যে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসে না, অ্যাজাক্স দিয়ে কিন্তু এখানে রেসপন্স আকারে এসেছে। গুড, তার মানে আমরা অলরেডি আমাদের ইমেল অ্যাড্রেসটা কোথায় পেয়ে গেছি? কন্ট্রোলারে। এবার এখান থেকে ডেটাবেজে চেক করে অ্যাভেলেবেল আর নট অ্যাভেলেবেল বলাটা কি ডিফিকাল্ট? ডিফিকাল্ট না কিন্তু। আচ্ছা, সো এটা এই পর্যন্ত রাখছি, এটা একটু হোম টাস্ক, যে আমরা ডেটাবেজে চেক করব, যদি ডেটাবেজে ইমেল অ্যাড্রেসটা থাকে তাহলে আমি বলবো অলরেডি এক্সিস্ট, আর না থাকলে বলবো অ্যাভেলেবেল। অ্যাডিশনাল একটা ছোট্ট টাস্ক দিয়ে দিচ্ছি, যদি অলরেডি এক্সিস্ট হয় এই যে বাটনটা এটা ডিসেবল হয়ে যাবে, যদি এক্সিস্ট করে এই বাটনটা কি হয়ে যাবে? ডিসেবল হয়ে যাবে, আর যদি অ্যাভেলেবেল হয় তাহলে এই বাটনটা আর ডিসেবল হবে না। ছোট্ট কাজগুলো কিন্তু একটু করে নিয়ে আসতে হবে, ওকে?